নিয়ম করবো আমরা, তারপরে লিখতে পারো। আর প্রতিবার সেটাকে 3টে দিয়ে 0 সমান 1 কেন প্রমাণ করে দেখাও। আচ্ছা স্যার, আমরা পড়েছি যে যদি বাস্তব সংখ্যা হয় আর n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। ঠিক আছে, তোমার প্রেজেন্টেশন রিয়েল লাইফ দিয়ে এক্সাম্পল দিয়ে সূচকের এই উদাহরণ টেনে তুমি এক্সপ্লেনেশন করেছো। তো যদি বলা হয় যে সূচক কাকে বলে, যদি সূচকের ডেফিনেশন বলা হয় তাহলে কিভাবে বলতে পারো এক লাইনে? x যদি ধনাত্মক, x যদি বাস্তব সংখ্যা হয় আর n যদি কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমরা x কে n বার গুণ করলে x টু দি পাওয়ার n লিখতে পারবো। সেখানে n টা হচ্ছে সূচক আর x টা হচ্ছে মিটার। অর্থাৎ কোন সংখ্যাকে নিজে নিজে কত বারবার গুণ করলে কত পাচ্ছি আমরা, সেটাই হচ্ছে সূচক। তো ঋণাত্মক সূচক বলতে কি বোঝায়? যদি আমরা কোন একটা বাস্তব সংখ্যার ঘরটা যদি ঋণাত্মক সংখ্যা নেই, তাহলে সেটাকে ঋণাত্মক সূচক বলা হয়। ম্যাথমেটিক্যালি কিভাবে আমরা এটাকে প্রেজেন্ট করতে পারি, সিম্বলিক্যালি এটাকে? যদি n একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে মাইনাস n ঋণাত্মক সংখ্যা হবে, তাহলে x টু দি পাওয়ার মাইনাস n টা হবে ঋণাত্মক সূচক। হ্যাঁ, এবং সেটার মান কত হবে? 1/x টু দি পাওয়ার n হবে, তাই তো? তো a টু দি পাওয়ার x একটা ফাংশন, তো এটা কখন আমরা এটাকে ওয়েল ডিফাইন্ড বলতে পারি? a টু দি পাওয়ার x এটা যদি বাস্তব সংখ্যা হয় তখন আমরা বলতে পারবো। বাস্তব গ্রেটার দেন 0 হলে বেটার হয়, আর x টা যদি একটা বাস্তব সংখ্যা হয়। আচ্ছা, লগারিদম আর হচ্ছে এক্সপোনেনশিয়ালের মধ্যে সম্পর্কটা কি? লগারিদম হচ্ছে এক্সপোনেনশিয়ালের কি হয়? ইনভার্স ফাংশন হয়। মৌলিক সংখ্যা জানা আছে কাকে বলে? মৌলিক সংখ্যা হ্যাঁ, যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 1টা কি মৌলিক সংখ্যা হবে? না, 1টা মৌলিক সংখ্যা হবে না। 1টাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি না। আইগেন ভ্যালু বলতে কি বোঝায় কোন একটা ম্যাট্রিক্সের? কোন একটা ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের গঠনগত আইগেন ভ্যালু বলা হয়। কোন একটা ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা যদি ইকুয়ালস টু 0 করা হয়, তাহলে যে রুটগুলো পাবো পাওয়া যাবে সেগুলো আইগেন ভ্যালু। আচ্ছা, র্যান্ডম ভেরিয়েবল যদি ডিসক্রিট হয় তাহলে তার আমরা মিন কিভাবে বের করতে পারি? র্যান্ডম ভেরিয়েবল যদি ডিসক্রিট হয় তাহলে মিন মানে হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স। সেক্ষেত্রে আমাদের এক্সপেকটেশন হয়ে যাবে সামেশন এক্স আই এফ আই। ঠিক আছে, তুমি প্রশ্ন। এক মিনিট। জিরো টু দি পাওয়ার এন এর ভ্যালু কত যেখানে এন গ্রেটার দেন 0? জিরো টু দি পাওয়ার এন এর ভ্যালু কত যেখানে এনটা গ্রেটার দেন 0? 0 টু দি পাওয়ার n 0 হবে। ঠিক। জিরো টু দি পাওয়ার 0 ওটা অসংখ্য হবে, নট ডিফাইন্ড, তাই তো? হ্যাঁ। এই ল অফ ইনডিসেসটা আমাদের 9-10 স্টুডেন্টদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কেন?
9-10 স্টুডেন্টদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারণ এর আগে আমরা উৎপাদক বিশ্লেষণ করেছিলাম, ফ্যাক্টরাইজেশন। তারপরে এইটা সূচকটা না আমরা যদি ঠিক করে জানি, তাহলে এরপরে লগের অঙ্ক বুঝতে পারবে না স্টুডেন্টরা। আচ্ছা, তার জন্য ইম্পর্টেন্ট। এই রিয়েল লাইফের এক্সাম্পল, রিয়েল লাইফে কোথায় কাজে লাগে? রিয়েল লাইফে মনে পড়ছে না। যে কোনো পলিনোমিয়াল স্ট্রাকচারের ক্যালকুলেশন সহজে করতেই তো কাজে লাগে, যেখানে একাধিকবার এক্স নিজের সাথে মাল্টিপ্লাই হয়। আচ্ছা, ঠিক আছে স্যার। অ্যাকচুয়ালি তো তাই। ফার্স্ট ল অফ ইন্ডিসেস ফর্মুলা কি? x টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার n প্লাস n, যেখানে x বাস্তব সংখ্যা আর m আর n ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে ওই ফর্মুলা কটা একটু মনে রাখবে, মানে জানো সবই তুমি, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। ফার্স্ট হচ্ছে তোমার প্রোডাক্ট, সেকেন্ড হচ্ছে ডিভিশন, থার্ড হচ্ছে পাওয়ার, মানে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, ফোর্থ হচ্ছে এবি টু দি, উল্টো দিক থেকে এবি টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম, আর ফিফথ হচ্ছে এ বাই বি টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম। ঠিক আছে, প্রবাবিলিটি কেমন লাগে? হ্যাঁ স্যার, পড়েছি। প্রবাবিলিটি ভালো লাগে। একটা ইভেন্ট এ, তার কমপ্লিমেন্ট ইভেন্টকে আমরা কি বলে থাকি? a ড্যাশ। এ ড্যাশ। সব থেকে সিম্পলেস্ট রিলেশন কি এ এবং এ ড্যাশের মধ্যে? এ এবং এ ড্যাশের প্রবাবিলিটির সব থেকে সিম্পলেস্ট রিলেশনটা কি? প্রবাবিলিটি অফ a যেটা হবে, প্রবাবিলিটি অফ a ড্যাশ হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ a। মানে সোজা কথায় প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ ড্যাশ ইকুয়ালস টু 1, তাই তো? ধরো দুটো ইভেন্টকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কখন বলি? দুটো ইভেন্ট এ এবং বি, তাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কখন বলি? যখন দুটো ইভেন্ট, যখন বি ইভেন্ট যখন ঘটছে, তখন বি ইভেন্টের উপর এ ইভেন্ট ঘটার কোনো প্রভাব পড়বে না, তখন আমরা ইভেন্ট দুটোকে ইন্ডিপেন্ডেন্ট বলি, তাই তো? ধরো দুটো ইভেন্ট তোমাকে দেওয়া আছে এ এবং বি, তারা ইন্ডিপেন্ডেন্ট। ইন দ্যাট কেস এ বার এবং বি তারা কি ইন্ডিপেন্ডেন্ট হয়? হ্যাঁ স্যার, হবে। হয়। এখানে একটু মনে রাখবে, শুধু এ এবং বি বার নয়, মানে এ বার এবং বি নয়, এ বি বারও হয়, এ বার বি বারও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়। এটা একটু মনে রাখবে এখান থেকে। আচ্ছা, ডেসিমাল প্লেসেস আর সিগনিফিক্যান্ট ফিগার দুটোর মধ্যে পার্থক্য কি? সিগনিফিক্যান্ট ফিগার ডেসিমাল পয়েন্টের ডেসিমাল প্লেসেস এবং সিগনিফিক্যান্ট ফিগার এর পার্থক্য কি? মনে পড়ছে না। ঠিক আছে, আমার প্রথম ক্লাসটা একবার দেখে নেবে, এগুলো খুব ডিটেলসে করানো আছে। কখন ডেসিমাল প্লেসেস হয়, কখন সিগনিফিক্যান্ট ফিগার হয়, একবার একটু দেখে নেবে। হ্যাঁ স্যার, দেখি। ধরো, যেমন তোমাকে এক্সাম্পল দিয়েও জিজ্ঞেস করতে পারে 000982, এখানে ডেসিমাল প্লেসেস কটা, সিগনিফিক্যান্ট ফিগার কটা? স্যার একবার নাম্বারটা বলবেন? এই তো লিখে দিয়েছি, দেখো স্ক্রিনে। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্যার আমার সব নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, 0.000982 982 এখানে ডেসিমাল প্লেস, এই ডেসিমাল প্লেস হচ্ছে 6 আর সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 3। ঠিক আছে, থাক। নেক্সট হচ্ছে সুস্মিতাকে
টিমের কোশ্চেন হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট। আচ্ছা, আমি একটা কোশ্চেন করছি। তুমি যে ডেমনস্ট্রেশনটা দিলে, এই যে যে মেথডে পড়ালে, এই মেথডটার নাম কি? এই মেথডটাকে ইন্ডাকশন মেথড বলে। ইন্ডাকটিভ মেথড বলে। ইন্ডাকটিভ মেথড কাকে বলে? ইন্ডাকটিভ মেথড বলে যখন আমরা এক্সাম্পল দিয়ে এক্সাম্পল দেওয়ার পর উল্লেখ দিই, সেটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। আচ্ছা, তার উল্টোটা হচ্ছে ডিডাকটিভ মেথড, তাই তো? হ্যাঁ স্যার। তো তাহলে ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে কোন মেথড বা কোন অ্যাপ্রোচটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? ইন্ডাকটিভ মেথড। বেশিরভাগই ইন্ডাকটিভটা অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু সবসময় আমরা ইন্ডাকটিভ অ্যাপ্লাই করতে পারি না। কিছু ক্ষেত্রে যখন উঁচু স্তরে যাওয়া যাবে, সেক্ষেত্রে আমাদের ফর্মুলাকে অ্যাপ্লাই করেই আমাদেরকে প্রবলেম সলভ করতে হবে। কিন্তু যখন আমরা ধারণা গঠন করতে যাব, তখন আমাদের ইন্ডাকটিভটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, নেক্সট কে আছে? অন্তরা, দাঁড়াও।